নারী ভোটার টানতে রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতি ফুলঝুরি, ইশতেহারে কাজের সুষ্ঠু পরিবেশ দাবি। আইসিইউতে ক্যান্ডিডা অরিসে আক্রান্তের ৯০% প্রাণ হারাচ্ছে। সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা জোরদারের তাগিদ। হেমন্তের খামে এলো উত্তরের শীত, রাত শেষে হাজির কুয়াশা মোড়ানো ভোর, সৌন্দর্য উপভোগে মুগ্ধ প্রকৃতি প্রেমীরা। ধান কাটা ও মড়াইয়ে ব্যস্ত কৃষক। নওগাঁয় শ্রমিকের বাড়তি মজুরি ও ধানের দাম কম হয় উৎপাদন খরচ নিয়ে শঙ্কা। বিপিএল এর নিলাম তালিকায় আরও একবার বিতর্কের ঘন ঘটা, ক্যাটাগরি ভিত্তিক খেলোয়াড় বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি জানসিন জুথিকা, আমি সানিম রিথা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী। তাই নারী ভোটারদের পক্ষে রাখতে প্রতিশ্রুতির ফুলঝুরি শোনাচ্ছেন রাজনৈতিক নেতারা। যদিও প্রতিশ্রুতির ভিড়ে উপেক্ষিত থাকছে কর্মসংস্থানের যৌক্তিক সমস্যা, সামাজিক নিরাপত্তা কিংবা রাষ্ট্রীয় সুযোগ সুবিধার মতো বিষয়। নারীরা বলছেন কাজের পরিবেশ সহ অধিকারের সুনির্দিষ্ট বিষয়ে প্রাধান্য দিতে হবে আসন্ন ইশতেহারে। এক্ষেত্রে শুধু সরকারি দলই নয়, বিরোধী দলের ভূমিকাও গুরুত্বপূর্ণ বলছেন সমাজ বিশ্লেষকরা। বিস্তারিত বেহরিন আলীর প্রতিবেদনে। জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসতেই নারীদের ভোট টানতে প্রতিশ্রুতির ঝড়। কর্মঘণ্টা বাড়ানো কমানো থেকে শুরু করে নানা সুবিধার কথা বলছে রাজনৈতিক দলগুলো। কিন্তু এসব প্রতিশ্রুতিতে কি সত্যি উঠে আসছে নারীদের আসল সমস্যা, নাকি জনপ্রিয় স্লোগানের আড়ালেই থেকে যাচ্ছে নারীদের কর্মস্থলের নিরাপত্তা, সমান মজুরি এবং সামাজিক সুরক্ষার মতো মৌলিক চাহিদা? ঠিক এই বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আজ আমরা খুঁজে দেখব নারীদের জীবনযাত্রার সঙ্গে কতটা মিল রয়েছে রাজনৈতিক নেতাদের দেয়া বক্তব্য কিংবা আশ্বাস। সকালে উঠেই ১.৫ বছর বয়সী সন্তানের জন্য খাবার তৈরির তোড়জোড়, তারপরে অফিসের জন্য ছোটা কর্মজীবী এই মায়ের। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত জাহানারা ভূঁইয়া রোজগারে ছুটে চলার মাঝে সন্তানের জন্য তীব্র দুশ্চিন্তা। যাতায়াত এবং অফিস সব মিলে প্রায় ১০ ঘন্টা আমাকে বাইরে থাকতে হচ্ছে। একদিকে যেমন কষ্ট, আমার মানসিকভাবে একটা দুশ্চিন্তা কাজ করে, আমার কাজে মনোযোগ দিতে পারছি না। বিষয়টা আমার অন্যান্য সহকর্মীরা যেভাবে কাজ করতে পারছে আমি কিন্তু সেই কাজটা করতে পারছি না। জাহানারা ভূঁইয়ার মতো অনেক কর্মজীবী মায়ের লড়াই জীবনের সাথে রোয়ে শোয়ে মিশে গেছে। কর্মস্থলগুলোতে আছে ব্রেস্ট ফিডিং কর্নারটা না থাকা, তারপর হচ্ছে একটা ডে কেয়ার সেন্টার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে ৮০% পুরুষের বিপরীতে দেশের মোট শ্রমশক্তির প্রায় ৪৪.২%ই নারী। সব খাত মিলিয়ে বর্তমানে প্রায় ২.৫ কোটি নারী কর্মে নিয়োজিত হলেও মাতৃত্বকালীন সুবিধা না দেয়া, চাকরি থেকে ছাঁটাইয়ের শঙ্কা, কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্য, কম বেতন, দ্বৈত দায়িত্বের বোঝা, সামাজিক সুরক্ষার অভাব যেন বেশিরভাগ নারীর নিত্যদিনের সঙ্গী। আমি ডিসিশন মেকিংয়ে ভালো, হয়তো আমার মেল কলিগের চেয়ে অনেক ভালো, বাট এটা আমাকে এস্টাবলিশড করে অনেকগুলো সিচুয়েশন পার হয়ে প্রুফ করে তারপর ওই জায়গাটা করে নিতে হয়, যেটা আসলে বাংলাদেশে চেঞ্জ হওয়া উচিত। মজুরি খেতে বেটা মাসি বেশি পায়, বেটি মাসিরা কম পায়। শ্রমশক্তিতে অবদান রাখা এই নারীরাই রাষ্ট্রের জনগণ কিংবা ভোটার। তাই তো তাদের ভোট টানতে কেউ দিচ্ছে কর্মঘণ্টা কমানোর প্রতিশ্রুতি, কেউ আবার বলছেন ৮, ৯, ১২ ঘন্টাও কাজের কথা। আমরা আমাদের কর্মদক্ষতা বাড়িয়ে সেটাকে কেন ১২ ঘন্টায় করতে পারি না? কিন্তু এত প্রতিশ্রুতির ভিড়ে নারীর আসল সমস্যা কতটা গুরুত্ব পাচ্ছে নির্বাচনী বক্তব্য কিংবা প্রতিশ্রুতিতে, কিংবা কতটা স্থান পাবে আগামী ভোটের দলীয় ইশতেহারগুলোতে?
এনসিপি যদি রাষ্ট্রের দায়িত্ব পায় সিস্টেমেটিক ওয়েতেও চেষ্টা করবে এবং একই সাথে সামাজিক প্রতিরোধ আন্দোলনের মধ্য দিয়েও এটা চেষ্টা করবে। আমাদের নারীরা যেন ইফটিজিং এর শিকার না হয়, তারা যেন স্বাচ্ছন্দ্যে চলতে পারে সমাজে, সেই ব্যাপারে আমরা বিশেষ ভূমিকা রাখব। সর্বোপরি গর্ভবতী মায়েদের জন্য আমরা বিশেষ সুবিধা ম্যাটারনিটি লিভ থেকে শুরু করে কর্মঘণ্টাকে সংক্ষিপ্ত করে নিয়ে আসা। তবে নির্বাচনের পর এসব প্রতিশ্রুতি কতটুকু বাস্তবায়ন হয় তা নিয়ে রয়েছে যথেষ্ট শঙ্কা। সমাজ বিশ্লেষকরা বলছেন, শুধু ভোটের মাঠের প্রতিশ্রুতি নয়, বরং কর্মক্ষেত্র নারী বান্ধব করার জন্য সুনির্দিষ্ট নীতিমালার পাশাপাশি শক্তিশালী কাঠামো ও সামাজিক সমর্থন প্রয়োজন। নির্বাচনের আগে যাও নারীকে কিছুটা স্পেস দেওয়া হয়, নির্বাচনের পরে আর নারীদেরকে খুঁজে পাওয়া যায় না। যেই এই রাষ্ট্রের দায়িত্ব নেবে তার উচিত তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মনোযোগের জায়গা হওয়া উচিত নারীকে নারী বান্ধব একটা সমাজ তৈরি করা, নারী বান্ধব একটা কর্মপরিবেশ তৈরি করা। তিনি বলছেন, নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় নারীদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি শুধু সরকার গঠনকারী দলের নয়, বরং অধিকার প্রতিষ্ঠায় বিরোধী দলের চাপও অনেক বড় ভূমিকা হিসেবে কাজ করতে পারে। মেহরিন অ্যানি, এখন, ঢাকা। ময়মনসিংহের ত্রিশালে বন্ধুর হাতে বন্ধু খুনের ঘটনা ঘটেছে। অভিযুক্ত অনিক মণ্ডল ঘটনার পর নিজেই রক্তমাখা কুড়াল নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রিশাল সরকারি নজরুল মাঠে দুই বন্ধু ফাহিম ও অনিকের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অনিক একটি চাইনিজ কুড়াল দিয়ে ফাহিমকে আঘাত করে। এতে ঘটনাস্থলে ফাহিম গুরুতর আহত হয় এবং পরে তার মৃত্যু হয়। অভিযুক্ত অনিক মণ্ডল ত্রিশাল পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ঘটনার পর সে রক্তমাখা কুড়াল হাতে নিয়ে ত্রিশাল থানায় গিয়ে আত্মসমর্পণ করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত পুলিশের হেফাজতে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতা এবং মাদক নিয়ে ঘটনা ঘটেছে। ওহিদুল ইসলাম অনিক, বয়স হচ্ছে 22, ও নিজ হাতে একটা চাইনিজ কুড়াল, রক্তমাখা চাইনিজ কুড়াল, এবং তার শরীরেও রক্তমাখা অবস্থায় সে ডিটি অফিসারের কক্ষে এসে সে বলে যে আমি একটা মার্ডার করে আসছি, আমাকে অ্যারেস্ট করে। পরে আমরা তাৎক্ষণিক তার সাথে কথা বলি, তাকে কথা বলে তাকে আমরা শান্ত করি, তাকে আমাদের হেফাজতে নিই। আইসিইউতে প্রাণঘাতী ছত্রাক ক্যান্ডিডা অরিসের আক্রান্তের 90% প্রাণ হারাচ্ছে। দেশের 95% এনআইসিইউ আইসিইউতে ক্যান্ডিডা অরিস শনাক্তে অক্ষম। হাতে গোনা কয়েকটি ল্যাবে নির্ণয় করা সম্ভব হলেও এই ছত্রাক নির্মূলে ব্যর্থ প্রচলিত অ্যান্টিফাঙ্গাল ঔষধ। বিশেষজ্ঞদের মতে মানহির নিবিড় পরিচর্যা কেন্দ্র এবং যত্রতত্র অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের কুফল এই নীরব প্রাণহানির মূলে। মুজাহিদ শুভর প্রতিবেদনে বিস্তারিত। ক্যান্ডিডা অরিস বিশ্বে ছড়িয়ে পড়া ওষুধ প্রতিরোধী নতুন সুপারবাগ। এনআইসিইউ ও আইসিইউতে থাকা এই প্রাণঘাতী ছত্রাক প্রাণ কেড়ে নিচ্ছে শিশু ও পূর্ণবয়স্ক মানুষের। সম্প্রতি আইসিডিডিআরবির একটি গবেষণার ফলাফলে বাংলাদেশেও এর প্রমাণ মিলেছে। দেশের একটি সরকারি ও একটি বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে ভর্তি থাকা 374টি নবজাতকের মধ্যে গবেষণা চালিয়ে 32 জনের ত্বকে ক্যান্ডিডা অরিসের উপস্থিতি পাওয়া যায়। ক্যান্ডিডা অরিস দিয়ে কলোনাইজেশন হলে ফিউচারে ইনফেকশন হতে পারে, এবং ইনফেকশন যদি হয় মর্টালিটিটা আসলে quite high বাংলাদেশ পার্সপেক্টিভে। গ্লোবালি 70% হলো, বাংলাদেশে এটা 90%। আইসিডিডিআরবির আরও একটি গবেষণায় ক্যান্ডিডা অরিসের রক্তের ইনফেকশনে আক্রান্ত 13 জনের মধ্যে 10 জনেরই মৃত্যু হয়। হতাশার খবর হলো, গবেষণার প্রয়োজন ছাড়া ক্যান্ডিডা অরিস নিয়ে দেশের নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলোতে তেমন কারো মাথা ব্যথা নেই। একই সঙ্গে দেশের 2-1টি হাসপাতাল ছাড়া এটি নির্ণয়ের ল্যাবও নেই। গবেষণায় আরও উঠে আসে, ক্যান্ডিডা অরিস নামের এই ছত্রাকের বিরুদ্ধে প্রথম সারির অ্যান্টিফাঙ্গাল ফ্লুকোনাজল ওষুধ কাজ করছে না। সরকারি হাসপাতালে সরবরাহ করা প্রচলিত অ্যান্টিফাঙ্গাল ওষুধের মাধ্যমে এই ছত্রাকের মৃত্যুও সম্ভব হচ্ছে না। যেগুলো কাজ করে, যেমন হচ্ছে যে ক্যাস্টোফাঙ্গিন বা মাইকাফাঙ্গিন বা অ্যাম্ফোটেরিসিন বি, সেটা হচ্ছে দেখা যাচ্ছে অনেক দাম এবং খুব একটা অ্যাভেলেবল থাকে না হসপিটালগুলোতে। তো পেশেন্টের ক্ষেত্রে আসলে ব্যয় বহন করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আরেকটা সমস্যা হচ্ছে, আমি যদি না জেনে এগুলোও ব্যবহার করতে থাকি, একটা সময় এগুলোও রেজিস্ট্যান্ট হয়ে যাবে, তখন আর এগুলো কাজ করবে না।
বেসরকারি ও বিশেষ করে সরকারি হাসপাতালের এনআইসিইউ ও আইসিইউতে রোগীর অ্যাটেন্ডেন্টদের অবাধ প্রবেশ, জীবাণুরোধে অধিকাংশ সেন্টারে শুধুমাত্র হেক্সাজলের ব্যবহার, ক্লিনার থেকে চিকিৎসক সবার একই রকম গাইডলাইন মেনে না চলা, প্রতিটি মুমূর্ষু রোগী নিবিড় পরিচর্যা কেন্দ্রে প্রবেশ ও ছুটির সময় গভীরভাবে জীবাণুমুক্ত না করার প্রবণতার সঙ্গে ক্যান্ডিডা অরিসের উপস্থিতি বাড়ার অন্যতম প্রধান কারণ অ্যান্টিফাঙ্গাল ওষুধের মাত্রাতিরিক্ত অপব্যবহার। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হাসপাতালের ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল বা সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা, যেটা এটাকে জোরদার করা। এবং সেটাকে যদি আমরা কিল করতে চাই, ডিসইনফেক্টেন্ট যেমন হচ্ছে গিয়ে ক্লোরিন বেস ডিসইনফেক্টেন্ট, সোডিয়াম হাইপোক্লোরাইড 10% সোডিয়াম হাইপোক্লোরাইড 70% অ্যালকোহল, এই ডিসইনফেক্টেন্টের উপরে জোর দিতে হবে। 2 বছরের ব্যবধানে আজগর আলী হাসপাতালের এনআইসিইউ ও আইসিইউতে 5 জনের শরীরে ক্যান্ডিডা অরিসের উপস্থিতি নিশ্চিত করা হয়, যাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এই হাসপাতালের মাইক্রোবায়োলজিস্ট ডাক্তার মোর্শেদার মতে উন্নত মানের ল্যাব, মাইক্রোবায়োলজিস্ট ও আইসিইউ বিশেষজ্ঞের সহায়তায় ক্যান্ডিডা অরিসের উপস্থিতি বের করা সম্ভব, যে সক্ষমতা দেশের 90% নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেই। সবচেয়ে বেশি ছড়ায় হলো এনভায়রনমেন্ট দিয়ে। এনভায়রনমেন্ট ক্লিনিংয়ের উপর জোর দিতে হবে। আমাদের গভর্নমেন্টের লেভেলে একটা জায়গা থাকবে ম্যালডি, সেখানে আমরা যেই ক্যান্ডিডেটাই পাই না কেন আমরা সাথে সাথে ওইখানে নিয়ে যাব। এবং ম্যালডি উইদিন মানে র্যাপিড ডায়াগনোসিস তো হতে হবে, তাই না? আপনি ডায়াগনোসিস করার সাথে 2 ঘন্টার মধ্যে বলে দেবে আপনাকে মেশিনটা যে এটা ক্যান্ডিডা অরিস। পেশেন্ট থেকে অন্য বেডে যখন দেই, বেড ট্রান্সফার করে ইউনিট ট্রান্সফার করার সময় আমরা সাথে সাথেই ওই বেডে আরেক পেশেন্টকে দেই না, তার আগে আমরা একটু গ্যাপ দেই এবং পেশেন্টের ওই বেডগুলোকে আমরা ডিপ ক্লিন করি। অন্য একটা হসপিটালে কোনো একটা পেশেন্ট 2-3 দিন ছিল, সেখান থেকে যখন আমাদের কাছে আসে তখন আমরা প্রথমে এই পেশেন্টদেরকে আইসোলেশন ইউনিটে আমরা রেখে তারপর তাকে টেস্ট করি। যদি দেখি যে তার সুপারবাগ নাই, তখন তাকে আমরা নর্মাল পেশেন্ট হিসেবে ট্রিট করি। সম্ভাব্য মৃত্যু ঠেকাতে দেশের সকল আইসিইউ, এনআইসিইউতে কঠোর নজরদারি ও মানহীন সেন্টার বন্ধের সুপারিশ দেন বিশেষজ্ঞরা। তবে ধীরে ধীরে ক্যান্ডিডা অরিস নির্ণয়ের সক্ষমতা ও কার্যকরী ওষুধ সরবরাহের আহ্বান তাদের। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। হিমালয় কন্যা সেজেছে নতুন রূপে। দুর্ভোগের শীত আসতে এখনো খানিকটা বাকি, এমন মোহনীয় আবহে রাত শেষে হাজির হয় কুয়াশা মোড়ানো ভোর। চমৎকার এই সৌন্দর্য উপভোগ করতে বের হচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। জমে উঠেছে পঞ্চগড় জেলার পর্যটন। বিস্তারিত লুৎফর রহমানের প্রতিবেদনে। হেমন্তের খামে শিশিরের চিঠি, দিগন্ত জুড়ে মোহনীয় রূপ। ঋতুবৈচিত্র্যের এই গল্পের নাম শীত। গায়ের ধুলো মাখা পথ, হাঁটু সমেত নদী বিলের জল, প্রকৃতিতে করা নাড়ে এই ঋতু। উত্তরের দুয়ারে হেমন্তেই হিমালয় থেকে ছুটে আসে শীতকন্যা। আগমনী গানে ভরে ওঠে ভোরের মাঠ, কচু পাতার ডগা, ধানের শীষ, শিশির পতনের দৃশ্য ঝরে ঘাসের ডগায়। হিমালয় কন্যা পঞ্চগড়ও সাজে নতুন রূপে। এই সময় অল্প অল্প ঠান্ডা কুয়াশা, এই সময়টা একটু আমাদের যেটা খুব ভালো। এই সময় সকালবেলা ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হাঁটতে ভালো লাগে। দিনের কড়া রোদ থামে গোধূলিতে, তাপমাত্রার পারদ নেমে আসে উত্তরের হাওয়ায়। ভোরে কখনো হালকা, কখনো ভারী কুয়াশা ঢেকে দেয় পথঘাট। সামনে যে শীত আসতেছে এতে আমাদের খুব কষ্ট হয়। বর্তমান কুয়াশা একটু হালকা, ঠান্ডা অত করে না, অত কষ্ট নাই। আমাদেরকে গাড়ি নিবেন ভাই, না হলে কি খাবো। শীত বরণে প্রস্তুতিও চলে জোর কদমে। লেপ, তোশক ও গরম কাপড়ের দোকানে বেড়েছে চাপ। খুব ভালোই চলতেছে আমাদের লেপ তোশকের ব্যবসা আর কি, বর্তমান খুব ভালোই চলতেছে। বর্তমানে আপনার রাত সকাল 10টা থেকে রাত 12টায় 1টা 2টা পর্যন্ত কাজ করি, তারপরও কাজ শেষ হয় না আমাদের। এই শীত এলেই পঞ্চগড় হয়ে ওঠে রূপের রানী। হালকা শীতে প্রকৃতি প্রেমীদের কাছে দারুণ উপভোগের। নগরের কোলাহল ছেড়ে উত্তরে দল বেঁধে ছুটছেন সৌন্দর্যপ্রিয় মানুষ। শীত এলেই আড়মোড়া ভেঙে জেগে ওঠে জেলার পর্যটন শিল্প। চাঙ্গা হয় অর্থনীতি। আবাসিক হোটেলে বাড়ে চাপ, দাবি উঠেছে পর্যটন এলাকা ঘোষণার। বগুড়া থেকে আসছি এখানে পঞ্চগড়ে, গত 2 দিন আগে আসছিলাম। তেঁতুলিয়া গিয়েছিলাম, দার্জিলিং আপনার হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। আমরা সব সময় আসি, গত বছর আসছিলাম ডিসেম্বরে। হ্যাঁ, শীতের এমন আমেজে মনে হচ্ছে যে একটা দার্জিলিং ফিল। উত্তরবঙ্গে আসলে দেখতেছি যে প্রচুর পরিমাণে কুয়াশা এবং শীত। কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্য নিয়ে আসলে আসা হয়েছে। যদি দেখা যায়
তো আলহামদুলিল্লাহ ভালো। জেলার সমতলের চা বাগান, বাংলাবান্ধা 0 পয়েন্ট সহ দর্শনীয় স্থানগুলো জমে ওঠে মানুষের আনাগোনায়। সেই সাথে শীতের আগাম প্রস্তুতির কথাও জানায় জেলা প্রশাসন। এখানে শীতের সময় কাঞ্চনজঙ্ঘার যে অপরূপ দৃশ্য, সেই দৃশ্য এখান থেকে দেখা যায়। সুতরাং বাংলাদেশের যে অভ্যন্তরীণ পর্যটন, সেই পর্যটনের একটা অংশ কিন্তু আমরা পঞ্চগড়বাসী পেতে পারি। কারণ হচ্ছে এখান থেকে একদিকে শীতের আমেজ, আর একদিকে কাঞ্চনজঙ্ঘার যে অপরূপ পরিবেশ। হালকা ও উপভোগের এই শীত ডিসেম্বরে রূপ নেবে দুর্ভোগে, এমনটা আভাস আবহাওয়া অফিসের। গত এক সপ্তাহ ধরে এই পর্যটনাগারে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। আজকে এই পর্যটনাগারে 14.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। তবে এই তাপমাত্রা ডিসেম্বরের শুরুর দিকে শৈত্যপ্রবাহ যাওয়ার সম্ভাবনা রয়েছে। হেমন্তের মাঠ ভরা ধান আর পিঠাপুলির গন্ধে ভেসে আসা শীত পৌষ মাঘে নিয়ে আসে দুর্ভোগ। অনাগত দিনের কষ্টের শঙ্কায় সীমান্ত জনপদের মানুষেরা। এখন পঞ্চগড়। ধীরে ধীরে বাড়ছে শীত, ভোরের দিকে হালকা কুয়াশায় ঢাকছে চারপাশ। কুয়াশার সাথে হিমেল হাওয়া যোগ হয়ে বাড়াচ্ছে শীতের তীব্রতা, বাড়ছে ঠান্ডাজনিত রোগ। এ নিয়ে আরও জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন রিফাত রহমান এবং চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী। আমরা শুরুতে রিফাত রহমানের কাছে যেতে চাই। রিফাত, জানাবেন যে শীতে স্বল্প আয়ের মানুষের সহায়তায় কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? সানি, যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জে কিন্তু ধীরে ধীরে শীত জেগে পড়ছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত শীতের তীব্রতা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তবে দিনের বেলায় শীতের আসলে তীব্রতাটা অনেকটাই কমে আসে। দিনে আসলে আবহাওয়া অফিস যেটি বলছে যে 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু দিনের তাপমাত্রাটা থাকে। তবে সন্ধ্যার পর থেকে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু নেমে আসে, যে কারণে সন্ধ্যার পর থেকে মূলত ভোর পর্যন্তই শীতের আসলে অনুভূতিটা একটু বেশি অনুভব হয়। তবে আসলে যমুনাপাড়ের জেলা হওয়ার কারণে এই সিরাজগঞ্জে কিন্তু হিমেল হাওয়ার এইটা পরিমাণটা বেশি থাকে, যে কারণে আসলে শীত কিন্তু একটু বেশি অনুভব হয় এই সিরাজগঞ্জের মানুষের। বিশেষ করে শহরে তেমন শীতের তীব্রতা না থাকলেও একটু শহরতলি কিংবা গ্রাম অঞ্চলে শীতের তীব্রতা কিন্তু অনেক বেশি থাকে। তবে যারা আসলে খেটে খাওয়া মানুষ রয়েছে, যারা নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু বেশি বিপাকে পড়ছেন। বিশেষ করে যারা দিন মজুর রিক্সা চালক রয়েছে, তাদের আসলে শীতের কষ্টটা একটু বেশি হচ্ছে। কারণ এই হিমেল হাওয়ার কারণে তারা আসলে তাদের যে কর্ম, বিশেষ করে রিক্সা চালাতে তাদেরকে কষ্ট হচ্ছে। যারা দিন মজুর, তাদের দিন মজুরে কাজ করতে কষ্ট হচ্ছে। তবে আসলে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু আমরা তেমন কোনো উদ্যোগ আসলে আমরা দেখতে পাইনি। বিশেষ করে যারা আসলে কাজ করতে পারছেন না, তাদের জন্য কোনো উদ্যোগ এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি। তবে যারা আসলে নিম্ন আয়ের মানুষ রয়েছে, তারা কিন্তু অনেকেই বিকল্প পেশা তারা এখানে বেছে নিয়েছেন। বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ, তারা রাস্তায় পিঠাপুলি বিক্রি করেও কিন্তু তারা বিকল্প আয় হিসাবে তারা আয় করছেন। তবে শীতের যেহেতু তীব্রতা কিছুটা বাড়ছে এবং যে কারণে সকালে ঘন কুয়াশা থাকছে, বিশেষ করে শহরতলিতে, যে কারণে যারা রিক্সা চালক রয়েছে তাদেরকেও কিন্তু আসলে এই রিক্সা চালাতেও অনেক সময় কষ্ট হচ্ছে। বিশেষ করে আপনি জানেন যে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জ, এখানে মহাসড়কে মাঝে মধ্যে কুয়াশার কারণে যারা যানবাহন চালাচ্ছেন তাদেরকেও কিন্তু বেশ বিপাকে পড়তে হচ্ছে। তো ছাড়াই সিরাজগঞ্জের এই শীত নিয়েই ছিল আমার কাছে সবশেষ। শীতে আরও খবর জানাতে চুয়াডাঙ্গায় আছেন সহকর্মী অনিক চক্রবর্তী। অনেক জানাবেন যে চুয়াডাঙ্গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা কত? চুয়াডাঙ্গায় প্রতি বছরই কিন্তু শীতের প্রকোপ থাকে। এবছর কিন্তু শীতের প্রকোপ এই চলতি মাস থেকেই আসলে শুরু হচ্ছে। দিন যত যাচ্ছে তাপমাত্রা কিন্তু নিচে নেমে এসেছে। আজকে যদি আবহাওয়ার কথা বলি, আজকে আবহাওয়া অফিস সকাল 6টায় তাপমাত্রা 14 ডিগ্রি করে, অর্থাৎ তাপমাত্রা ক্রমশই নিচে নেমে আসছে। আবহাওয়া অফিস বলছে যে সামনে যে দিনগুলো আসছে সেই দিনগুলো কিন্তু আরো ভয়াবহ, অর্থাৎ 13, 12, 11, 10, 9 এবং 8-এর ঘরে তাপমাত্রা নেমে আসতে পারে আগামী মাসে। আগামী মাসে দেখতে রয়েছে
পাশাপাশি একটা বিষয় জানা যাচ্ছে যে এই যে যারা শ্রমজীবী যারা শ্রমিক প্রতিদিন যারা ভোরে কাজের সময় হয় তারা কিন্তু খুবই কষ্ট হচ্ছে। এছাড়াও আমি দেখেছি যে সকালবেলা কিন্তু বাতাসের কারণে শীতের যে প্রকোপ সেটি বেশি থাকছে। বেলা বাড়লে সূর্যের দেখা মিললেও উত্তাপের সারাদিন উত্তাপ থাকলেও সন্ধ্যার পরে কিন্তু এই শীত আরো বেড়ে যাচ্ছে। অর্থাৎ সন্ধ্যার পরে মানুষের আনাগোনা সড়কে একেবারে কমে যাচ্ছে। গ্রামগঞ্জে মানুষের আনাগোনা সন্ধ্যার পরে একেবারে নেই বললেই চলে। এই যে জনজীবন, সাধারণ মানুষের যে জনজীবনের একটা প্রভাব, আয়ে কিন্তু একটা পড়েছে। এই শীত বাড়ার ফলে হাসপাতালগুলো, স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। হাসপাতালে যারা চিকিৎসক তারা হাসপাতালে যারা ভর্তি হচ্ছে, এই ভর্তি হওয়া রোগীদের নানাভাবে পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে যারা শিশু রোগী ভর্তি হচ্ছে তাদের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আর সামনের যে দিনগুলো, সেই দিনগুলো তো আরো ভয়াবহ হচ্ছে। আপনি নরসিংদীর বালুরচর শিক্ষার এক মহাহাট। মাত্র 1.5 কিলোমিটারের মধ্যে ছোট বড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে গড়ে ওঠা এই এলাকাটিতে বেশিরভাগ ভবন নির্মাণে ইমারত নির্মাণ বিধিমালা মানা হয়নি। নেই কোনো সেফটি এক্সিট পয়েন্ট। এক ভবনের সাথে আরেক ভবনের দূরত্ব নামে মাত্র। শিক্ষার্থী ও শিক্ষক সহ ঝুঁকিতে প্রায় 1,00,000 মানুষ। শহরের 90% ভবনে এরকম সমস্যা বলছেন শহর পরিকল্পনাবিদ। কাউসার আহমেদের ছবিতে রাকিবুল ইসলামের প্রতিবেদন। এটি নরসিংদীর বালুরচর এলাকা। মাত্র 1.5 কিলোমিটারের মধ্যে এই এলাকায় গড়ে উঠেছে সরকারি তালিকাভুক্ত 22টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া ব্যক্তিগত প্রতিষ্ঠান এবং কোচিং সেন্টার রয়েছে 100-র বেশি। সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পটি ছুটির দিন না হয়ে অন্য যে কোনো দিন হলে এই অঞ্চলের ভয়াবহতা বাড়তে পারত কয়েক গুণ। গত 21 নভেম্বর সকালে দেশজুড়ে ঘটে যাওয়া 5.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী। পরদিন শনিবার সকাল ও সন্ধ্যায় 2 দফায় ঘটে যাওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থলও এই জেলায়। এছাড়া গতকাল 3.6 মাত্রার একটি ভূমিকম্পের উৎপত্তিস্থল এই নরসিংদীরই পলাশ। ভূমিকম্পের এমন প্রবণতায় আতঙ্ক কাটছে না জেলাবাসীর। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের হাট হিসেবে পরিচিত বালুরচর ও পার্শ্ববর্তী এলাকায় আতঙ্ক কয়েক গুণ বেশি। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ দৈনিক সকাল থেকে রাত অবধি লাখো মানুষের উপস্থিতি থাকে এখানে। একই ভবনে গাদাগাদি করে তৈরি হয়েছে একাধিক স্কুল, কোচিং সেন্টার। এছাড়া একটি ভবন থেকে আরেক ভবনের দূরত্ব যৎসামান্য। নেই কোনো সেফটি এক্সিট পয়েন্টও। এরকম ঝুঁকির মধ্যেই বেড়ে উঠছে পরবর্তী প্রজন্ম। শুক্রবারে হওয়াতে কিছুটা ঝুঁকির পরিমাণ কমছে। যদি বিল্ডিংগুলোর অবকাঠামোগত কোনো চেঞ্জ করা যায় এবং অবকাঠামোগত কিছু উন্নয়ন করা যায়, তাহলে আমাদের কোমলমতো শিক্ষার্থীদের তাদের ভবিষ্যৎ সুন্দর হবে। আমার দুই পাশে 2টি বহুতল ভবন। এক ভবন থেকে আরেক ভবনের দূরত্ব কোনোভাবেই 2.5 ফুটের বেশি নয়। নরসিংদীর বালুচরে এরকম ভবন রয়েছে অগণিত। বালুরচর ছাড়াও শহরের বেশিরভাগ স্থানের চিত্র একই। ইমারত নির্মাণ বিধিমালা 1996 অনুসারে ন্যূনতম 2 কাঠা জমিতে ভবন করলেও সামনের অংশে 1.5 মিটার বা প্রায় 5 ফুট জায়গা রাখতে হয়। ডানে, বাঁয়ে এবং পেছনে অন্তত 1 মিটার বা 3 ফুট জায়গা রাখা আবশ্যক। জমির পরিমাণ 2 কাঠার বেশি হলে সেখানে জায়গা রাখতে হবে নিয়ম অনুসারে আরও বেশি। নিয়ম থাকলেও নিয়মের প্রয়োগের দেখা নেই বললেই চলে। এখানে অনেক কলেজ আছে, বালুচরে অনেক বিল্ডিং একসাথে লাগানো, অনেক দুর্ঘটনা ঘটতে পারতো, হয়তো বা আমরা অনেকে মারা যেতে পারতাম। নরসিংদী খুব জনবহুল এলাকা। নরসিংদীতে দুর্যোগ হলে খুব খারাপ পরিস্থিতি হইতো। আমাদের প্রত্যেকের এখন উচিত হবে যে শিক্ষার্থীদেরকে ভূমিকম্পের ব্যাপারে সচেতন করা তোলা, প্লাস আমাদের শিক্ষার্থীরা যেন এরকম কোনো ঘটনা ঘটলে ক্যাম্পাস থেকে খুব ইজিলি নিরাপত্তার সাথে বের হতে পারে, এরকম কোনো একটা কিছু আমাদের তৈরি করতে হবে, আমাদের চিন্তা করতে হবে। এই অবস্থায় কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান চলার সময়ে ভূমিকম্প হলে এখানকার প্রায় 1.5 লাখ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক কতটুকু সুরক্ষিত থাকবে? এই প্রশ্নের উত্তরে মুঠোফোনে জেলা শিক্ষা কর্মকর্তা জানালেন ব্যবস্থা গ্রহণের কথা। ভূমিকম্প হইলেই যে অনিয়ম করা যাব না, আর ভূমিকম্প না হলে অনিয়ম করা যাব সেটা না। এটা যদি নিয়মের কোনো ব্যত্যয় ঘটে সেটা তো ব্যবস্থা নেওয়া প্রয়োজন। যারা শুরু করে তারা তো প্রথমে কোচিং সেন্টার দিয়ে শুরু করে,
এগুলি কিভাবে অনুমোদন পাইছে সেটাও প্রশ্ন তো থাকেই যায়। এদিকে নরসিংদী পৌর অঞ্চলের প্রায় 90% ভবনে কমবেশি সমস্যা রয়েছে জানিয়ে শহর পরিকল্পনাবিদ বলছেন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া জরুরি। যদি কেউ এই ধরনের সেটব্যাক ভায়োলেশন করে সরাসরি তাদেরকে আইনের আওতায় আনার জন্য পৌরসভাকে ক্ষমতা দেওয়া হয়েছে এবং ওইখানে ডেমোলিশন ওয়ার্কও করার একটা স্কোপ আছে এবং আপনার ভেঙে দিয়ে আসার মতো সেই ক্ষমতায়নটা পৌরসভাকে দেওয়া হয়েছে ইমারত নির্মাণ বিধিমালায়। এবং ওই যে ভাঙার জন্য যে ব্যয়, এই ব্যয়টাও ওই ব্যক্তি বহন করবে যিনি ভায়োলেশনটা করেছে। নরসিংদী শহরে কি পরিমাণ বসবাসের অনুপযোগী ও ত্রুটিপূর্ণ ভবন রয়েছে তার কোনো নির্দিষ্ট তালিকা নেই। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। নওগাঁয় আমন ধান কাটা ও মড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে পোকার উপদ্রব ও নভেম্বরের বৃষ্টিতে মাটিতে ধান শুয়ে পড়ায় ফলন কম হচ্ছে। শ্রমিক সংকটে বাড়তি মজুরি ও ধানের দাম কম হয় উৎপাদন খরচ ওঠা নিয়েও শঙ্কা প্রকাশ করছে তারা। আব্বাস আলীর পাঠানো তথ্যে প্রতিবেদন। উত্তরের জেলা নওগাঁ, চারদিকে সোনালী রঙের আমন ধান, মাঠে মাঠে ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষক। তবে নতুন ফসল ঘরে তোলার সময় অকাল বৃষ্টিতে কৃষকের মুখ মলিন। মহাদেবপুর উপজেলার হোসেনপুর গ্রামের কৃষক ফেরদৌস আলম 3 বিঘা জমিতে স্বর্ণা 5 জাতের আমন চাষ করেছিলেন, কিন্তু বৃষ্টিতে 10 কাঠা জমির ধান নষ্ট হয়ে তিনি অন্তত 12,000 টাকার ক্ষতির মুখে পড়েছেন। গত বছর ফসলে মারাইয়ের খরচ ছিল 12,000 টাকার মতো, এবারে তা প্রায় 15,000 টাকা খরচ আসছে। একই অবস্থা অন্য কৃষকদেরও। জানান, ধানে পোকার আক্রমণ ও অসময়ে বৃষ্টিতে ফসলের অনেক ক্ষতি হয়েছে। এতে বিঘাতে ফলন কমেছে 4 থেকে 5 মণ। আবার উৎপাদন খরচ বাড়ায় বিঘা প্রতি গুনতে হচ্ছে অতিরিক্ত অন্তত 2 থেকে 3,000 টাকা। এবার অবস্থা খুবই খারাপ, পোকামাকড় বেশি, গত বছর চেয়ে লস হয়ে যাবে। বৃষ্টিতে ক্ষতি আসছে, ধানগুলো সব মাটিতে পড়ে গেছে এবং এতে অনেক ক্ষতি আসছে এবং ফলন অনেক কম আসছে। ধান করতেছে সার ফসফেট বা অন্যান্য খরচ করা আছে 20, ধান করে ধানের লাভ তো দূরের কথা ভাই, অনেক লস হয়ে যাবে ধান। এদিকে হাট বাজারে মৌসুমী ধান প্রকারভেদে 1100 থেকে 1200 টাকায় বিক্রি হলেও কৃষকদের দাবি 1400 টাকার নিচে ধান বিক্রি করলে গুনতে হবে লোকসান। আমাদের 1400 টাকা মন থাকলে আমাদের পোষাবে, আমাদের খরচ এখন বেশি হয়ে গেছে, ধান বৃষ্টির পানিতে পড়ে গেছে, যাতে ফলন কমে গেছে। পোকামাকড় এবার অতিরিক্ত আক্রমণ করছিল, প্রায় 4 বার ওষুধ দিতে হয়েছে, আমাদের প্রতিবারের চাইতে এবার অতিরিক্ত 500 টাকা মতো বেশি খরচ হয়েছে। জেলায় এবার 1,96,000 হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। তবে মৌসুমের শেষ বৃষ্টিতে অন্তত 2,861 হেক্টর জমির আবাদ নষ্ট হয়। আমাদের টার্গেট ছিল 3.4 হেক্টর, 4 টন পার হেক্টর। তো আমাদের এখন যে ক্রপ কাটিং হচ্ছে আমরা দেখছি যে 3.35 পর্যন্ত আমরা ফলন পেয়েছি, গড় ফলন। আমাদের বাকি ধান যখন কর্তন হবে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব। অকাল বৃষ্টির কারণে লক্ষ্যমাত্রা 9,85,000 টন থেকে অন্তত 10,000 টন ধান কম উৎপাদন হবে বলে শঙ্কা চাষিদের। এখন নওগাঁ। মৌসুমী শীতকালীন সবজি চাষ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে শেরপুরের কৃষক। অনুকূল আবহাওয়ায় এবছর শাক সবজির বাম্পার ফলন হবে বলে আশা কৃষি বিভাগের। বিস্তারিত জাহিদুল খান সৌরভের প্রতিবেদনে। ভোরের আলো ফুটতেই শেরপুরের বিস্তীর্ণ মাঠ যেন জেগে ওঠে নতুন দিনের আয়োজন নিয়ে। ঘন কুয়াশার চাদর ভেদ করে দেখা যায় ব্যস্ততার চিত্র, যেখানে রয়েছে কৃষকের হাত ভরা কাজ আর চোখ ভরা স্বপ্ন। শেরপুর সদর উপজেলার চরখারচর গ্রামের কৃষক সুমন মিয়া এই বছর চিচিঙ্গা চাষ করতে বিঘা প্রতি তার খরচ হয়েছে 12,000 টাকা। এ পর্যন্ত 40,000 টাকার চিচিঙ্গা বিক্রি করেছেন। খরচ বাদে তার 50,000 টাকার বেশি মুনাফা থাকবে। কীটনাশক ব্যবহার করি নাই, এক্সপেরিমেন্ট ফাঁদ ব্যবহার করছি, কৃষি অফিস থেকে সহযোগিতা পায়। শীতকালীন যত ধরনের সবজি আছে আর সব ধরনের সবজি আমাদের এলাকাতে ভালো ফলে। জেলা সদর ছাড়াও নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবুর্দ উপজেলায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষাণীরা।
চলছে বাঁধাকপি, ফুলকপি, শিম, মূলা, লাউ, টমেটো, লাল শাক, পালং শাক সহ বিভিন্ন শাকসবজির চারা রোপণ। সেই সাথে আগাম লাগানো সবজির ক্ষেত পরিচর্যাতেও চলছে নানা কর্মযজ্ঞ। এরই মধ্যে বাজারেও উঠতে শুরু করেছে শীতকালীন আগাম কিছু সবজি। কৃষি বিভাগ জানায়, এবছর শীতকালীন সবজি চাষে কৃষকরা রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার এবং কীটনাশকের পরিবর্তে ক্ষতিকর পোকা দমনে ফেরোমন ফাঁদ ব্যবহার করেছেন। এতে পরিবেশ বান্ধব ও বিষমুক্ত সবজি উৎপাদন করা সম্ভব হচ্ছে। কৃষকরা মাঠে স্বতঃস্ফূর্তভাবে এই সবজি লাগানোর কাজে ব্যস্ত। এবার লং টাইম বৃষ্টি থাকার কারণে যে আগাম সবজি যেটা এটা ওইভাবে করতে পারে নাই, তারপরেও আমরা কৃষি বিভাগ থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছি। চাষিরা বলছেন, উৎপাদন ভালো হলে স্থানীয় বাজারের পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় পাঠানো যাবে এসব সবজি। মোটামুটি ভালো ফলন হয়েছে, বাজারও ভালো, শীতের আগে বিক্রি করে আলাইলাম। মোটামুটি বাম্পার ফলন পাইছি, দামও ভালো পাইছি। ঢাকাও দেই, এনে কুসুমারি বড় বাজারে এনেও দিই। আধুনিক কৃষি প্রযুক্তি, সুষম সার ও কীটনাশক ব্যবহারে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। আমরা কৃষি বিভাগ তাদের পোকামাকড়, রোগ দমন সহ সুষম সার প্রয়োগে সর্বাত্মকভাবে সহযোগিতা করে আসছে। সবজির বাজার মূল্য বেশি হওয়াতে আমাদের জেলার চাহিদা মিটিয়ে আমাদের এই সবজি পার্শ্ববর্তী জেলাগুলোতে বিক্রি হচ্ছে। এতে করে একদিকে যেমন কৃষকরা অধিক দাম পাওয়ায় তারা লাভবান হচ্ছে, পাশাপাশি এই সবজি বিক্রয়ের সাথে আমাদের বেকার যুবকদের কর্মসংস্থান হচ্ছে। চলতি বছর জেলায় ৯,০০০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি বিভাগ, যেখানে এখন পর্যন্ত ৫,০০০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হয়েছে। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। শীত মানে ভোজন রসিকদের কাছে হাঁস পার্টি, তাই বাজারে বাড়ে হাঁসের চাহিদা। এই বিষয়টি মাথায় রেখেই ফেনীতে হাঁসের লালন পালন বাড়িয়েছে খামারিরা। এতে চলতি মৌসুমে ২০ থেকে ২৫ কোটি টাকার বাণিজ্য সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে সরকারি উদ্যোগে জাতসহ হাঁসের সামগ্রিক উন্নয়নে কাজ করছেন উপকূলীয় অঞ্চলের সোনাগাজীর হাঁস প্রজনন খামার। সুলাইমান ডালিমের প্রতিবেদনে বিস্তারিত। শীত আসলেই জমে ওঠে হাঁসের মাংসের রসনা বিলাস, ভোজনের সাথে মেতে ওঠে গান আড্ডায়। শীতকালে হলে আমাদের বন্ধু বান্ধব ভাই ভাইদার যারা আছে, আমরা সবাই মিলে হাঁস পার্টি বলেন বা রাজহাঁস, মানে শীতকালে আনন্দটাই আলাদা। শীতকালের সাথে হাঁসের মাংস রান্না করে খাওয়া, হাঁস খাওয়া, এটা হচ্ছে আমাদের একটা ঐতিহ্যগত বিষয় মনে হয়। শীত এলেই শহর থেকে গ্রামে শুরু হয় হাঁসের মাংসের আর পিঠার আয়োজন। বিক্রিতে জমে ওঠে রেস্তোরাঁগুলো, যাতে অর্থনীতির পালে লাগে নতুন হাওয়া। ব্যাপক এই চাহিদাকে ঘিরে ফেনীর শহরতলির দেবীপুরে গড়ে উঠেছে হাঁসের বেশ কয়েকটি আড়ত। প্রতিদিন রাস্তার পাশে চলে বিকিগিনি, স্থানীয় বাজারগুলোতেও রমরমা বেচাকেনা। এক একটা আড়তে আপনার ৫-৫০-৬০ লাখ টাকার হাঁস সিজনে বিক্রি হয়। ১৫-২০ বছর একটা আড়ত ছিল, এখন বর্তমানে ১০-১২টা আড়ত হয়েছে। শীতকালে একটু বেশি বেচা কিনা হয়, তারপরে যাই আমরা বড় বড় হাঁস এখানে পাওয়া যায়। এই শীতকালে আসলে মানুষে বেশিরভাগই হাঁস খাওয়া নিয়ে বেশি পছন্দ করে। প্রাণী সম্পদ বিভাগ বলছে, বিগত এক দশকে হাঁসের চাহিদা বেড়েছে বহু গুণে, যাতে বেড়েছে বাণিজ্যিক লালন পালন। শীতের সময়ের চাহিদাকে কেন্দ্র করে শুধু গড় গৃহস্থালী নয়, জেলার ৬ উপজেলায় গড়ে উঠেছে ৪৫০ খামার, যেখানে পালন করা হচ্ছে ৫ লাখের বেশি হাঁস। ফলে চলতি বছর শুধু বিক্রি হবে ২৫ থেকে ৩০ কোটি টাকার বেশি। আমাদের ফেনী জেলাতে ৬টা উপজেলা মিলে আমাদের কম বেশি ৪০০ থেকে ৪৫০ হাঁসের খামার রয়েছে। তাছাড়া পারিবারিক পর্যায়েও মানুষের হাঁস ৫টা 10টা 20টা করে লালন পালন করে। তো সব মিলে আমাদের যে হাঁসের ডিম বা হাঁস, এটার যে বাজার মূল্য বছরে প্রায় এটা ২০ থেকে ২৫ কোটি টাকার মতো ট্রানজ্যাকশন আমাদের এখানে হয়ে থাকে।
এই অঞ্চলে হাঁসের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি উদ্যোগে কাজ করছে আঞ্চলিক হাঁস প্রজনন খামার। গেল 1 বছরে এখানে উৎপাদন হয়েছে 1 লাখ হাঁসের বাচ্চা। মূলত অধিক উৎপাদনশীল বিশুদ্ধ জাতের হাঁসের বাচ্চা উৎপাদন করার জন্যই খামারটি এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সে ধারাবাহিকতা রক্ষা করে চলেছি। আমাদের প্রতি বছর এখানে একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়ে থাকে। গত অর্থ বছর আমরা প্রায় 1 লক্ষের বেশি একদিন বাচ্চা উৎপাদন করেছি এবং সেগুলি হাঁস পালনে আগ্রহী সাধারণ মানুষের মাঝে বিতরণ করেছি। জেলায় শহর ও গ্রাম মিলিয়ে শতাধিক বাজার ও হাটে খাকি ক্যাম্বেল, বেইজিং, জিংডিং, রানার ও দেশীয় বিভিন্ন জাতের হাঁস কিনতে পাওয়া যায়, যা বিক্রি হয় 400 থেকে 700 টাকা কেজিতে। সোলাইমান ডালিম, এখন ফেনী। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হংকংয়ের আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 94 জনে। এখনও নিখোঁজ 3 শতাধিক মানুষ। 24 ঘন্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসার পর অগ্নি নির্বাপন অভিযান শেষ করার কথা জানায় দমকল বিভাগ। তাই পো এলাকায় অবস্থিত ওয়াংফুক কোর্ট হাউজিং কমপ্লেক্সের 4টি ভবনের আগুন পুরোপুরি নিভে গেছে, যদিও এখনও কিছু জায়গা থেকে স্ফুলিঙ্গ ও ঘন ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। ভবনগুলোর ওপরের তলায় আটকে পড়া বাসিন্দাদের অনুসন্ধানে তল্লাশি কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধার কর্মীরা। এদিকে ওয়াংকুফ কোর্ট আবাসন কমপ্লেক্সের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ঠিকাদার প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে পুলিশ। জব্দ করা হয়েছে বিভিন্ন নথি, কর্মকর্তাদের তালিকা, 14টি কম্পিউটার ও 3টি মোবাইল ফোন। গ্রেপ্তার করা হয়েছে 3 কর্মকর্তাকে। এদিকে বাঁশ ও এর সঙ্গে ঝুলতে থাকা সিনথেটিক জালের কারণে হংকংয়ের আবাসিক কমপ্লেক্সে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। ঘটনাস্থলের ছবি বিশ্লেষণ করে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, মেরামতের কাজে স্টাইরোফোরামের মতো সহজে দাহ্য উপকরণ ব্যবহার করায় আগুনের তীব্রতা বেড়ে যায়। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। 17 বছরের ব্যবধানে এমন ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের সাক্ষী হলেন হংকংবাসী। 24 ঘন্টারও বেশি সময় পর তাইপোর ওয়াংফুক কোর্টের আবাসন কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে এলেও প্রাণ গেছে বহু মানুষের। তবে হংকংয়ের ইতিহাসে 3 দশকের মধ্যে সবচেয়ে মর্মান্তিক এই অগ্নিকাণ্ড ছাপিয়ে আলোচনায় ভবন সংস্কারে ব্যবহৃত বাঁশের মাচা বা কাঠামো, যার উপর ভর করে উঁচু জায়গায় মেরামতের কাজ করেন নির্মাণ শ্রমিকরা। ভবন নির্মাণের সময় বাঁশের মাচা ব্যবহারের এই রীতি অন্তত 2000 বছর পুরনো। এই মুহূর্তে হংকংয়ে নির্মাণাধীন এমন শতাধিক ভবন দেখা যাবে যেখানে অবকাঠামোর সঙ্গে তৈরি করা হয়েছে এমন একটি বাঁশের কাঠামো, যার উপর ভর করে অসম্পূর্ণ ভবনের বিভিন্ন তলায় কাজ করছেন নির্মাণ শ্রমিকরা। নিরাপদ নির্মাণ ব্যবস্থা নিয়ে হংকংয়ের দম্ভ প্রায় চূর্ণ করে দিয়েছে এই বাঁশের মাচা। রয়টার্স, CNN, আল জাজিরা সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, তাইপোর ওই অ্যাপার্টমেন্ট ভবনে আগুনের ছবি ও ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে সহজে দাহ্য বাঁশ ও এর সঙ্গে জড়ানো নাইলন দড়ি, সিনথেটিক পলিমারের জালের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ছবিতেও স্পষ্ট দেখা যায় বুধবার আগুন লাগার সময় 13 তলা ওই অ্যাপার্টমেন্ট ভবনে সংস্কার কাজ চলছিল এবং সেখানে ব্যবহৃত হচ্ছিল বাঁশের মাচা ও সিনথেটিক জাল। গেল মার্চ থেকে 50% নির্মাণ প্রকল্পে শ্রমিকদের ভর রাখার জন্য বাঁশের বদলে ধাতব মাচা বা কাঠামো ব্যবহারে উৎসাহিত করেছিল দেশটির উন্নয়ন ব্যুরো। অথচ সতর্ক হলেও শেষ রক্ষা হয়নি। এই অগ্নিকাণ্ডের পর আটক করা হয়েছে ওই অ্যাপার্টমেন্টে সংস্কারের সঙ্গে জড়িত কয়েকজন প্রকৌশলীকে, যাদের বিরুদ্ধে অভিযোগ দায়িত্বে অবহেলার কারণে প্রাণহানি ঘটানো। আর এই অভিযোগের ভিত্তি ভবন মেরামতের কাজে সহজে দাহ্য উপকরণের ব্যবহার। সংবাদ মাধ্যম এপির প্রতিবেদনে উঠে এসেছে ভবনের নির্মাণ কাজে দ্রুত দাহ্য স্টাইরোফোমের ব্যবহার প্রসঙ্গ। ক্ষতিগ্রস্ত হয়নি ভবনের এমন অংশে জানালাগুলোতে লাগানো আছে হালকা ও টেকসই ফোম। এগুলো অল্প তাপেই গলে যায়। দ্রুত দাহ্য হওয়ায় স্টাইরোফোমের ব্যবহার নিয়ে বিধিনিষেধ থাকলেও অগ্নিকাণ্ডের কবলে পড়া ভবনের প্রতিটি জানালায় এই ফোম লাগানো ছিল বলে দাবি করা হচ্ছে এপির ওই প্রতিবেদনে।
সিনথেটিক পলিমার দিয়ে তৈরি স্টাইরোফোমের মধ্যে প্রায় 95 থেকে 80% বাতাস। এতে ফোমটি যেমন হালকা ও ভাসমান হয়, তেমনি এর সাহায্যে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। মোটা দাগে তদন্তকারী কর্মকর্তারা বলছেন, ভবন সংস্কারে ব্যবহৃত অনেক উপকরণই অতি দাহ্য পদার্থ দিয়ে তৈরি। বাঁশ, সিনথেটিক পলিমার জাল, নাইলনের দড়ি, স্টাইরোফোম ইত্যাদি উপকরণের বিকল্প ব্যবহার করা গেলে এই আগুন এত ভয়াবহ হতো না। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এবার খেলার প্রসঙ্গ। বিপিএল এর নিলাম তালিকায় আরও একবার বিতর্কের ঘটা। বিদেশি ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা আছে একাধিক বিতর্কিত আর সন্দেহভাজন ক্রিকেটারের নাম। প্রশ্ন দেখা দিয়েছে ক্যাটাগরি ভিত্তিক খেলোয়াড় বাছাই প্রক্রিয়াতেও। বিসিবির ব্যাপক দৌড়ঝাঁপের পরও বিতর্কটাই যেন ধ্রুবক বিপিএল এর জন্য। বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের আহমেদ। The final list has been curated to approximately 250 জন 250 high impact players. বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছিল যাচাই বাছাই শেষেই নিলামের জন্য 250 জন ক্রিকেটারের নাম চূড়ান্ত করা হয়েছিল দ্বাদশ আসরকে কেন্দ্র করে। তবে নিলামের দিন তিনেক আগে প্রকাশিত খেলোয়াড়ের তালিকায় আছে ওশান থমাসের নাম, যিনি গেল বিপিএলে 1 বলে 15 রান দিয়ে আলোড়ন তুলেছিলেন। এমন স্পেলের পর শুরু হয় ফিক্সিং গুঞ্জন। ওশান থমাসের গেল আসরে বিপিএল যাত্রাটাও থেমেছিল ওই এক ম্যাচেই। সন্দেহজনক হওয়ায় থমাসকে আর কোনো ম্যাচে খেলানো হয়নি বলে এখন টিভিকে জানিয়েছিলেন খুলনা টাইগার্সের স্বত্বাধিকারী ইকবাল আল মাহমুদ। পরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে 1 বলে দিয়েছেন 22 রান, যদিও তাকে এবারও বিপিএল এর বি ক্যাটাগরিতে ঠাঁই দিয়েছে বিসিবি। অবশ্য এখানেই থামছে না বিপিএল এর নিলাম তালিকা নিয়ে বিতর্ক। শীর্ষ ক্যাটাগরিতে এমন অনেকের নাম আছে যা দেখলে চোখ কপাল উঠবে যে কারোরই। ভারতের হয়ে 13 বছর আগে সবশেষ ম্যাচ খেলা পীযূষ চাওলা জায়গা পেয়েছেন এই ক্যাটাগরিতে। কখনো আন্তর্জাতিক টি20 না খেলা অ্যাডাম লিথো আছেন শীর্ষ তালিকায়। আছেন মাত্র 18 ওয়ানডে আর 4 টি20 খেলা জেক বল। ড্রাফটের বি ক্যাটাগরিতে আছেন 19টি ঘরোয়া টি20 খেলা আজিত ডেল সিং। একই তালিকায় থাকছেন সামিত প্যাটেল কিংবা রবি বোপারার মতো 40 ঊর্ধ্ব ক্রিকেটাররা। নিলাম তালিকায় এ এবং বি ক্যাটাগরি মিলিয়ে মোট 14 ক্রিকেটারের বয়স 35-এর বেশি। বিপিএলটা যেন বুড়োদের প্রিমিয়ার লিগ। প্রবল প্রচেষ্টার পরেও তাই বিপিএল শুরুর আগে বিতর্ক সঙ্গী হচ্ছে বিসিবির। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। আসন্ন বিপিএল আয়োজনে একের পর এক সমালোচনার জন্ম দিয়েই যাচ্ছে বিসিবি। সবশেষ সেই তালিকায় যুক্ত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। 3 দফা প্লেয়ার্স ড্রাফটের তারিখ পেছানোর পর এবার ক্রিকেটারদের তালিকা নিয়েও টালমাহানা ক্রিকেট বোর্ডের। বিস্তারিত আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদনে। বিপিএল ড্রাফটের প্লেয়ার লিস্ট নিয়ে নতুন কাণ্ড। বৃহস্পতিবার আসন্ন বিপিএল এর জন্য 166 ক্রিকেটারের তালিকা প্রকাশ করে বিসিবি। কিন্তু ক্রিকেটার বাছাই, ক্যাটাগরি সিলেকশন, দলের সংখ্যা নির্ধারণ নিয়ে বিতর্কের পর এবার প্লেয়ার্স ড্রাফটের তালিকা নিয়েও প্রশ্নের মুখে বিসিবি। এখন টিভির বিশ্বস্ত সূত্রের খবর, ক্রিকেটারদের প্রকাশিত এই তালিকা কেবলই খসড়া মাত্র। খুব শীঘ্রই নাকি অকশনের জন্য চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। অথচ দুদিন পরে 30 নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএল ড্রাফট। সূত্রের খবর, ফ্র্যাঞ্চাইজিগুলোকে ন্যূনতম ধারণা দেওয়ার জন্যই তড়িঘড়ি করে ড্রাফট তালিকা দেয়া হয়েছে। প্রশ্ন হলো, চূড়ান্ত তালিকা তাহলে কবে দেবে বিসিবি? আর ফ্র্যাঞ্চাইজিরাই বা অকশনের জন্য কিভাবে প্রস্তুতি নেবে? প্রকাশিত তালিকায় সামিত প্যাটেল, পীযূষ চাওলা, রবি বোপারাদের মতো বহু আগে জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটার থাকলেও নেই রুবেল হোসেনের নাম। তালিকায় নেই আবু হাশিম সহ অনেক সম্ভাবনাময় তরুণরাও। তাদের মধ্যেই একজনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অবাক হয়ে জানান, ড্রাফটে নাম থাকার বিষয়টি তিনি জানেনই না। এরপর বিসিবির সাথে সেই ক্রিকেটার যোগাযোগ করলে বিসিবি থেকে তাকে আশ্বস্ত করা হয়, যার অর্থ দ্বারাই সমালোচনার চাপে আবারও সংশোধিত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করতে পারে বিসিবি। অল্প সময়ের মধ্যে বিপিএল আয়োজন নিয়ে শুরু থেকেই ফ্র্যাঞ্চাইজি মালিকানা, জামানতের টাকা জমা দেওয়া নিয়ে গড়িমসি ও আর্থিক টানপোড়েন ছিল। তার উপর 5 দল থেকে অনেকটা আকস্মিকভাবেই 6ষ্ঠ দলের ঘোষণা, সম্প্রচার প্রতিষ্ঠান পরিবর্তনের মতো ঘটনায় মাঠে গড়ানোর আগেই বিতর্কের জন্ম দিচ্ছে বিপিএল। আর ক্রমেই স্পষ্ট হচ্ছে সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। শেষ করছে এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরো একবার। নারী ভোটার টানতে রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতির ফুলঝুরি, ইশতেহারে কাজের সুষ্ঠু পরিবেশ দাবি।
আইসিইউতে ক্যান্ডিডা অরিসের আক্রান্তের ৯০%ই প্রাণ হারাচ্ছে। সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা জোরদারের তাগিদ। হেমন্তের খামে এলো উত্তরের শীত। রাত শেষে হাজির কুয়াশা মোড়ানো ভোর, সৌন্দর্য উপভোগে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা। ধান কাটা ও মড়াইয়ে ব্যস্ত কৃষক। নওগাঁয় শ্রমিকের বাড়তি মজুরি ও ধানের দাম কম হয় উৎপাদন খরচে নিয়ে শঙ্কা। বিপিএল এর নিলাম তালিকায় আরও একবার বিতর্কের ঘন ঘটা। ক্যাটাগরি ভিত্তিক খেলোয়াড় বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।